যন্ত্রপাতির অভাবে মিয়ানমারে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ। শাওয়ালে চাঁদ দেখা গেছে, কাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ, বৃষ্টি না হওয়ার পূর্বাভাস। ট্রেনে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা, সদরঘাটে যাত্রী চাপ বাড়লেও দুর্ভোগ নেই। প্রধান উপদেষ্টার চীন সফর সফল, তিস্তা নিয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে বেজিং। হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে সংকট আরও গভীর হবে, মন্তব্য ফখরুলের। ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। চ্যালেঞ্জের মুখে মিয়ানমারে উদ্ধার তৎপরতা, শক্তিশালী ভূমিকম্পে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। এ পর্যন্ত মিয়ানমারে ১৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, আরও থাইল্যান্ডে নিহত হয়েছে ১৭ জন। চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশ থেকে এরই মধ্যে উদ্ধারকর্মীরা মিয়ানমারে পৌঁছালেও ভারী যন্ত্রপাতির অভাব ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কথা জানিয়েছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে জান্তা সরকার বিমান হামলা চালালেও ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিরোধীরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। কোনো ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই ধ্বংসস্তূপের নিচ থেকে এই তরুণীকে বের করেন স্থানীয়রা। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ৪৮ ঘণ্টা পর ক্ষীণ হয়ে আসছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা। তবে থেমে নেই চেষ্টা। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে স্কুল, হোটেল ও আবাসিক ভবনের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জীবিত মানুষদের আওয়াজ শোনার চেষ্টা চালাচ্ছেন তারা। সময় যতই গড়াচ্ছে, জীবিতদের তুলনায় মৃতদেহের সংখ্যা বাড়ছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মিলেছে ৬০০রও বেশি নিহতের খবর। স্যাটেলাইট ছবিতেও স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের নমুনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি চীন, ভারত ও রাশিয়া থেকে উদ্ধারকর্মীরা এরই মধ্যে মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছেছেন। তবে রাস্তাঘাট ভয়াবহভাবে ভেঙে যাওয়ায় বিপর্যস্ত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘ জানায়, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে দ্রুত চিকিৎসা দেওয়া যাচ্ছে না আহতদের। এর সঙ্গে চলমান গৃহযুদ্ধ উদ্ধার কাজকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জানা যায়, ভূমিকম্পের কয়েক ঘন্টা পরও শান রাজ্যে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। তবে বিদ্রোহী গোষ্ঠী জাতীয় ইউনিটি সরকার ত্রাণ ও সহায়তা পৌঁছানোর জন্য ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এদিকে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৩০ তলা ভবন ধসে নিখোঁজদের সন্ধানে ব্যাপক তৎপরতা চলছে। প্রিয়জনকে জীবিত ফেরত পাওয়ার জন্য অপেক্ষায় স্বজনরা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এদিকে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একটি বিমানে করে জরুরি ত্রাণ পাঠানো হয়েছে। দুপুরে রাজধানীর সেনানিবাসে বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলা থেকে সেনা ও বিমান বাহিনীর জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে সশস্ত্র বাহিনী একটি বিমান পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ১৬.৫ টন শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, তাঁবু, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হয়েছে। বিমান বাহিনীর ১৪ জন ও সেনাবাহিনীর ১১ জন ক্রুজের ২টি টিম মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাঁবু, শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদায় নিল রমজান, দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। সোমবার সারা দেশে পালিত হবে ঈদ উল ফিতর।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সর্বপ্রথম চাঁদ দেখা যায় কক্সবাজারে। এছাড়া তিনি জানান, নির্দিষ্ট কোনো দেশকে অনুসরণ করে রমজান বা ঈদের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের 64 জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি নিজ চোখে লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখেছেন। এরপরে সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নীলফামারী জেলা প্রশাসকদের সাথে আমরা সরাসরি কথা বলেছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ উল ফিতরে জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সেখানে এবার নামাজ আদায় করবেন 35,000 মুসল্লি। আর এই স্থাপনা ঘিরে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। সব মিলিয়ে এবারে ঈদ জামাত ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন দীপু শিকদার। জাতীয় ঈদগাহ, যেখানে প্রতি বছরের মতো এবারও হবে দেশের প্রধান ঈদ জামাত। এখানে সব মিলিয়ে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। এই আয়োজন ঘিরে সকল প্রস্তুতি প্রায় শেষ। জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ জামাত ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন। পুলিশ জানায় 100 সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জাতীয় ঈদগাহর পুরো এলাকা। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশ এলাকার সিসিটিভি আওতামুক্ত থাকবে। না, কোনো ঝুঁকি নেই, কোনো ঝুঁকি নেই। পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। থাকবে ডগ স্কোয়াড। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে, যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন। পুরো রাজধানীতে শুধু পুলিশের 15,000 সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। দীপু শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছায় দেশে উন্নতি ও কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজখবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। ঈদের দিন সকালে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে কিছু কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও গত দিনের তুলনায় তাপমাত্রা কম থাকতে পারে। প্রবাহ থাকার সম্ভাবনা আছে, তবে কিছু কিছু জায়গা থেকে কমার সম্ভাবনা রয়েছে এবং এই তাপমাত্রা যে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ও আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা উত্তর সিটি এলাকায় ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে আগারগাঁওয়ে। মুসল্লিদের নিরাপত্তা নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। উৎসব মুখর পরিবেশে আনন্দ উদযাপনের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। মানিক শিকদারের রিপোর্ট। 400 বছরের ঢাকার ইতিহাস তুলে ধরতে ঈদ আনন্দে যোগ হচ্ছে নতুন আয়োজন। প্রথমবারের মতো লাখো মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করবেন আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আগারগাঁও মাঠ পরিদর্শন শেষে জানান, ঈদ আনন্দে ঢাকাবাসীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। ঢাকার
ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট আরও অনেক ধরনের পাপেট, মোগল চারুকলার সাথে সম্পৃক্ত যে ঈদের কার্ড, সেগুলো আমরা রাখবো। এখানে নাগরদোলা থাকবে, বাচ্চাদের খেলার আরও অনেক ব্যবস্থা থাকবে। ঈদের সেমাই আমাদের পক্ষ থেকে আমরা সেখানে খাওয়ানোর চেষ্টা করব। ঈদ মেলা ও আনন্দ মিছিল সফল করতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। বিভিন্ন স্তরের নিরাপত্তা যা বাহিনী আছেন তারা অলরেডি ডিপ্লয় হয়েছেন, বাকি গত এক সপ্তাহ ধরে। সকাল 8:30টায় একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে। সকলের পার্টিসিপেশনের যে পরিবেশ, যে অ্যাটমসফিয়ার, সেটাও আমরা মাথায় রেখেছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। একটি দলের যারা কলকাতায় পালিয়ে গেছে তারা সবাই অপরাধী। তাদেরকেও ফাঁকা ঢাকায় নাশকতা তৈরির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এই যাত্রায় ঝুঁকি নিয়ে ট্রেনে যাচ্ছেন অনেকে। সদরঘাটে ভিড় বাড়লেও নৌপথে এখন পর্যন্ত স্বস্তি নিয়ে যাচ্ছেন যাত্রীরা। তবে বাস টার্মিনালগুলোতে নেই ভিড়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় এবারে ঈদ যাত্রা স্বস্তির হয়েছে। মোবাইল সিম মোবিলিটির তথ্য বলছে প্রায় 41 লাখ মানুষ ঢাকা ছেড়েছে। এরশাদ আলী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। এ যেন বাঁধ ভাঙা আনন্দ। প্রিয়জনের সান্নিধ্য পেতে ঈদ যাত্রার শেষ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়েই রাজধানী ছাড়ছেন অনেকে। বলছেন শেকরের কাছে যেতেই হবে। বাড়িতে তো আমাদের যেতে হবে। ট্রেনের ডাব্বা ছিল আগে বেশি, এখন দেখতেছি যে দিন দিন মানুষেরটা বাড়ে, আমাদেরটা শুধু কমে। বাচ্চার সাথে ঈদ তো কাটাতে হবে না, তাই না? বগিশট তাও তো আমাদের সাথে করে যাইতে হইতেছে, না যাইলে তো হবে না। একদিন সময় আছে হাতে। ঈদ যাত্রার সপ্তম দিনে লোকারণ্য কমলাপুর রেলওয়ে স্টেশন। সবার চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। শিডিউল বিপর্যয় না থাকায় ছিল স্বস্তি। কালকে রাতে ঘুমই হচ্ছে না, কখন সকাল হবে। নানা নানির সাথে অনেকদিন পরে দেখা করব। আমার মামা অসুস্থ, এখানে যাব। গত বছরের তুলনায় এবছর আরো ভালো। অনেক আনন্দ লাগতেছে, পরিবারের সাথে ঈদ করব, এটা একটা আনন্দ। আলহামদুলিল্লাহ এবারে যাত্রাটা আলহামদুলিল্লাহ অনেক স্বস্তিদায়ক। কেউ আবার টিকিট থাকলেও যাত্রীর ভিড় দেখে চিন্তিত কাঙ্ক্ষিত সিট নিয়ে। সিট পাই নাই, সিট ছাড়া টিকিট দিয়ে যাচ্ছি আর কি। এখন যে যাওয়ার পরে উঠতে পারে, উঠলে দেখা যাবে কেমন, মানে দাঁড়ায় যেতে হবে আর কি। সিট তো আশা করা যায় না পাবো, তো ওনারাই বলে আইছে যে সিট হবে না। এর মধ্যে যাত্রীদের খোঁজ নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, সরকারের আন্তরিক প্রচেষ্টায় নির্বিঘ্নে হচ্ছে ঈদ যাত্রা, আর ঈদ ঘিরে নেই কোনো শঙ্কা। আমি খুবই খুশি যে খুব ভালোভাবে হচ্ছে। আমার মনে হয় আপনারও খুশি। জনগণ যেন স্বস্তিভাবে, শঙ্কামুক্তভাবে ঈদ পালন করতে পারে, এই দোয়াই করি আল্লাহর কাছে। কোনো ধরনের আল্লাহ দিলে আশঙ্কা নাই, কোনো ধরনের আশঙ্কা নাই। জনগণ খুবই সচেতন। রেলের মতো নৌপথেও যাত্রীর ভিড়, সেখানেও পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, এখানেও কোনো বিশৃঙ্খলা ছাড়াই যাত্রীরা নির্বিঘ্নে যাচ্ছেন বাড়ি। তবে যাত্রীরা দেন মিশ্র প্রতিক্রিয়া। মানুষের ভিড় ঠেলে আসলে এখানে আসতে অনেক কষ্ট হয়েছে। যে অনেক ভালো আছে, আগে থেকে পরিবেশ অনেক ভালো আছে এবং যাওয়া যাবে অনেকেই। আগের বার থেকে এইবারের চাপ অনেক দ্বিগুণ, খুবই খারাপ। এদিকে সড়ক পথের চিত্র উল্টো। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস স্ট্যান্ডে নেই চোখে পড়ার মতো যাত্রী। কোনো রোডে বর্তমানে প্যাসেঞ্জার নাই, কিন্তু পরিমাণ অনেক কম। ছুটি লম্বা করাতে যাত্রী এখন কম বোঝা যাইতেছে। আসলে যাত্রী ঠিকই আছে, কিন্তু এখন থেকে যাত্রীটা কম। সব মিলে শেষের পথে ভোগান্তিহীন ঈদ যাত্রা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনের কিংস্টন এলাকায় কিংস মেডাউ স্টেডিয়ামে জামাতে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে ঈদের জামাত আদায় করেন যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লন্ডন প্রতিনিধি শাহিদ শফিকে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রায় এক দশক পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন তারেক রহমান। পশ্চিম লন্ডনে সবচেয়ে বড় খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল 9টার দিকে আসেন তারেক রহমান। তার সাথে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন সহ অন্যান্যরা। নামাজের পর তারেক রহমান লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ও বিএনপি নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
নাইম আহমেদ, 21 টেলিভিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী নেওয়া পদক্ষেপ, লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাস স্ট্যান্ডগুলোতে নিরাপত্তা নিশ্চিত সহ সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে ঈদ শুভেচ্ছা জানান। এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি নেই বলে আলোচনার সুযোগ নেই, তবে সাইডলাইন বৈঠকে বিষয়টি উঠতে পারে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। টেকসই অবকাঠামো ও জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ, পানি ব্যবস্থাপনা সহ পারস্পরিক সহযোগিতায় চীনের আশ্বাস নিয়ে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এই সফরের অর্জন ও সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি জানান, আগামী কয়েক দশকে দুই দেশের সম্পর্ক শক্তিশালী পাটাতনে দাঁড় করিয়েছেন দুই নেতা। আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন। চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। বিনিয়োগে আকৃষ্ট করতে চীনের ব্যবসায়ীদের ফোরামে বাংলাদেশকে তুলে ধরায় আগ্রহ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। এবং 30টা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি, সেটার উপর বেসিস করে প্রায় 800 একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে কাজ হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু ও তিস্তার পানি ব্যবস্থাপনায় চীনের ইতিবাচক সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে সফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, সফরকালে যে চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা দেশের স্বার্থকে মাথায় রেখে করা হয়েছে। চীনের সহায়তা থাকবে বাণিজ্যিক প্রেক্ষাপট সহ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চীনে 4 দিনের সফর শেষে শনিবার দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান ছাড়াও সাক্ষাৎ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সই হয় 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক। প্রতিশ্রুতি মিলেছে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর চীনে প্রথম তার এই দ্বিপাক্ষিক সফরকে ঘিরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মধ্যে রয়েছে নানান আলোচনা। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর সফল, আর এর মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে তৈরি হয়েছে নতুন এক মাইলস্টোন। একটা সুপার পাওয়ারের সাথে যে উইন উইন সম্পর্ক করা সম্ভব, এইটার একটা মাইলস্টোন এখানে তৈরি হয়েছে। চীনের জন্য কৌশলগত কারণে, স্ট্র্যাটেজিক কারণে, ভূ রাজনৈতিক কারণে সে বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক করতে চায়। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থে বেশ বড় রকমের অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য তাদের। এছাড়া সফরে আলোচনার সুফল হিসেবে দুদেশ একসঙ্গে ভূমিকা রাখবে রাজনৈতিক বিষয়গুলোতেও। সময় লাগলেও দেশটি শক্তভাবে কাজ করবে রোহিঙ্গা প্রত্যাবাসনে। বর্তমানে মায়ানমারকে স্টেবিলাইজ করা, কারণ স্টেবিলাইজ না করলে আসলে রিপ্যাট্রিয়েশনটা খুব ডিফিকাল্ট। সুতরাং আমার মনে হয় এই জায়গাতে একটা বোঝাপড়ার জায়গা সৃষ্টি হয়েছে এবং আমার মনে হয় যে চীন আগের চেয়ে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হবে এই বিষয়ে। বিনিয়োগ পাওয়া শুরু হলে ব্যবসায়িক সুফল পাবে বাংলাদেশ, এমনকি ভারতের থেকেও ভালো সুফল চীন থেকে পাবে বাংলাদেশ। সহযোগিতা পাবে প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়েও। তারা আমাদের সাথে প্রতিরক্ষা বিষয় দিতে রাজি আছে। আমি মনে করি তাদের সাথে আমরা যদি বলি যে প্রযুক্তি আমাদেরকে দাও এবং আমরা এটা বানাইতে চাই, আমি মনে করি চীনের সাথেই সবচাইতে বেশি সম্ভব।
ডক্টর ইউনূসের চীন সফর শুধু দুদেশের সম্পর্ককে শক্তিশালী করল না, বরং একটি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করল বলে মন্তব্য বিশ্লেষকদের। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে দেশের সংকট আরও গভীর হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচেতনভাবে নির্বাচনে পেছানোর চেষ্টা চলছে এবং কয়েক উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একটি মহল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকার হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি। কিছু কিছু মহল নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। নতুন দল প্রতিষ্ঠায় সরকারি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নীতি নির্ধারক। সরকারের টাকা আপনার বিভিন্ন খাতে সেই সমস্ত উপদেষ্টা যারা আপনার জড়িত তারা ব্যয় করছেন, দলের সঙ্গে যারা জড়িত আর কি, এটা কখনোই নিরপেক্ষতা বহাল করতে পারে না। আমরা একটা টোটাল নিউট্রালিটি আশা করি ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং প্রফেসর ইউনূস সাহেবের কাছে এসে সবচেয়ে বেশি আশা করি। প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে, তাকে তো তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মহাসচিব। সংস্কারের মতো চলবে, আপনার নির্বাচনের মতো চলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নাটোরে ব্যালট কাণ্ড, হাসিনার নির্বাচনী কারচুপির নগ্ন চিত্র, বলছেন বিশ্লেষকরা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। হাসপাতালের রোগীদের জন্য ঈদ মানে একটু অন্যরকম অনুভূতি। তাদের জন্য এই আনন্দ অনেকটাই ফিকে। কেউ গুরুতর অসুস্থ, কেউ বা দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন। পরিবার থেকে দূরে থেকে কেমন কাটবে তাদের ঈদ? পাশে থাকবেন কারা? মামুন মোল্লার ক্যামেরায় হাসপাতালের রোগীদের ঈদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। 14 বছর বয়সী গাজীপুরের আলামিন দেওয়ান, 2টি কিডনি নষ্ট হয়ে হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য শয্যাশায়ী, কিন্তু উৎসবের আনন্দ ছুঁয়েছে তাকে। ঈদের সময়টায় হাসপাতালের পরিবেশটা কিছুটা অন্যরকম। রোগীদের মধ্যে ঈদের আনন্দ থাকলেও সেটি কষ্টের সঙ্গে মিশে আছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রোগীরা জানালেন তাদের অনুভূতির কথা। একটু খারাপ লাগতেছে, সবাই আনন্দ করতেছে বাসায়, আমিও তো যাই সুস্থ থাকলে থাকা পারতাম। অনেকেই পরিবারের সদস্যদের দেখতে পান না, তবে কিছু পরিবার হাসপাতালে এসেই প্রিয়জনের সঙ্গে ঈদ কাটান। আপনার রোগী হসপিটালাইজড, তখন তো আসলে এগুলি আপনার মধ্যে কাজ করবে না, কারণ রোজার মাসটা কীভাবে চলে গেলো এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। আর আগামীকালকে, আজকে চাঁদ রাত, কালকে ঈদ, এটা প্রতিবারের মতো তো অবশ্যই একরকম না। প্রতিটা বাবা মাই তো চায় যে সন্তানকে নিয়ে একটা সুন্দরভাবে ঈদ করার জন্য। আমাদের সেরকম একটা স্বপ্ন ছিল, কিন্তু মেয়ের অসুস্থতার কারণে আমাদের সেই স্বপ্ন আর নাই। হাসপাতাল কর্তৃপক্ষও সেবার পাশাপাশি রোগীদের জন্য রেখেছেন বিশেষ আয়োজন। ঈদের ছুটিতেও রয়েছে ইমার্জেন্সি টিমের ব্যবস্থা। রোগীদের সাথে ঈদ কাটানোটা আসলে একটা আলাদা রকম আনন্দ। এখন সেই ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো রোগী এসে ভর্তি হতে পারে, সেজন্য আমাদের সেট আপ আছে এবং আমরা 24 ঘন্টা কোনো না কোনো ডাক্তার এবং নার্স সব সময় থাকবো। এ ব্যাপারে একটা খুব ভালো রোস্টার আছে এবং আমরা সেটা মেনে চলছি সবাই। প্রত্যেকটা রোগী এবং যারা আমাদের স্টাফ, ডক্টর, নার্স যারা ডিউটি করবেন তাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা আছে এবং সকালবেলায় আমাদের ঈদের যে ঐতিহ্য অনুসারে সবাইকে সেমাই দিয়ে আপ্যায়ন করা হবে এবং দুপুরবেলায় বিশেষ করে পোলাও, মাংস, স্পেশাল কারির ব্যবস্থা আছে। অ্যাজ ইউজুয়াল এভাবে আমরা ইনশাল্লাহ রোগীদেরকে
চেষ্টা করব তারা মানসিকভাবে যাতে ফিল করে যে তারা মানে পরিবার ছেড়ে হসপিটালে আসে, বাট সেই অনুভূতিটা যাতে বুঝে যে এখানেও তারা যত্নে আছে। এভাবে ঈদ কেটে যায় হাসপাতালের রোগীদের। তাদের হয়তো ঘরোয়া উৎসবের মতো আনন্দময় নয়, কিন্তু মানবতার স্পর্শ, সেবাকর্মীদের আন্তরিকতা আর ভালোবাসায় তারা ঈদের আনন্দের স্বাদ পান কিছুটা হলেও। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদুল আলম মজুমদার। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, এই ঘটনা বিগত নির্বাচনগুলোর সামগ্রিক অব্যবস্থাপনার নগ্ন চিত্র। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। দেশে অনুষ্ঠিত সবশেষ 3টি জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলেও। শনিবার নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট পেপার ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যন্ত্রাংশ পাওয়ার ঘটনা সেই পাতানো নির্বাচনগুলোর অব্যবস্থাপনার চিত্র বলছেন নির্বাচন বিশ্লেষকরা। এটা তো সামগ্রিক যে নির্বাচনের অব্যবস্থার চিত্র তার একটি অংশ। এখন কথা হচ্ছে এটা রিটার্নিং অফিসারকে জবাব চাইতে হবে, এটা কিভাবে গেল ওখানে। রিটার্নিং অফিসার কাছে প্রথমে জবাব চাইতে হবে এবং ইলেকশন কমিশনই চাইবেন। ইলেকশন কমিশন কি ব্যবস্থা কার বিরুদ্ধে নেওয়ার সুপারিশ করেন সেটাই দেখার বিষয়। এবং এটা সামগ্রিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা অব্যবস্থা ছিল তার একটা উলঙ্গ চিত্র ধরা পড়লো, আর কি নগ্ন চিত্র ধরা পড়লো। বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য বিশ্লেষকদের। এগুলো যে পাতানো নির্বাচন ছিল এবং এগুলো যে বিভিন্ন রকম অনিয়ম জালিয়াতি হয়েছে তারই প্রমাণ। যারা এসব করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এর পুনরাবৃত্তি না করে। যারা এগুলো করেছে এগুলো চিহ্নিত করার জন্য একটা তদন্ত কমিটি করা দরকার, সবাইকে চিহ্নিত করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। নাটোরে ডিসির পুরনো বাংলোর একটি পুকুর থেকে অস্ত্র খুঁজতে গিয়ে 100 বস্তা ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদের আগে শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। শেষ দিনে এসব ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে মার্কেটগুলো। এবারে বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার জিনিসপত্রের দামে কিছুটা স্বস্তি মিলেছে। বিস্তারিত সাদিয়া লাবুনির প্রতিবেদনে। ঈদের টানা ছুটিতে রাজধানী ফাঁকা, তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেল রাজধানীর নিউ মার্কেটে। শেষ দিনের কেনাকাটায় উপচে পড়া ভিড় প্রতিটি দোকানে। পোশাকের সঙ্গে মিলিয়ে প্রসাধনী, গয়না, জুতো সহ নানা জিনিসপত্র কিনছেন ক্রেতারা। সামর্থ্য অনুযায়ী বাজেটের মধ্যে পছন্দের জিনিসটি কিনতে এ দোকান ও দোকান ঘুরছেন তারা। এখন কানের দুল ম্যাচিং করে কেনার জন্য আসলাম, যেহেতু এটা মানে আমার অনেক পছন্দ ইয়াররিংস, তো ড্রেসের সাথে ম্যাচ করে কিনতে আসলাম লাস্ট মোমেন্টে। ভালো লাগছে, ঈদ তো আসছে, এখন তো ভালো লাগবেই। শেষ পর্যায়ে সব কিছু কেনাকাটা করতে এই দেখি পুরো মার্কেট কিছু করা হয় না, এই যে আজকে কিনতে আসলাম। আমার পছন্দ 3 পিস, আমার এখন গ্রাউন্ড টপস দেখতেছে যেটা নিয়ে দেয়। মার্কেটের তুলনায় ফুটপাত থেকেই পছন্দের জামা কাপড় কিনছেন বেশিরভাগ ক্রেতা। দাম নিয়েও সন্তুষ্ট তারা। বড় কিনে স্বস্তি পেয়েছি, অনেক দাম রিজনেবলের মধ্যে আছে সবকিছুই। জামা নিছি, কসমেটিক্স নিছি, জুতো নিছি, এখন মানে কিছু বাকি আছে কেজন্য আসছে। আসলে শেষ মুহূর্তে আমাদের কিছু শপিং বাকি ছিল, ওটা কেনার জন্য আসছি। কয়েকটা দোকান দেখেছি, দামগুলো শুনে মনে হয়েছে রিজনেবল দাম আছে। এবারের বেচা বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতাও। সব ডিজাইনের মালে ভালো চলছে ইনশাল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ এবার একটু ভালোই বেচা কিনা হয়েছে, মোটামুটি ইনশাল্লাহ আসতেছে, মোটামুটি ভালোই আসতেছে বেচা কিনা, আলহামদুলিল্লাহ ভালো। অন্যান্য বছরের থেকে আমাদের সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা। আপাতত যা আছে ভিড়, আর ভিড় আরও বাড়বে, ঠিক আছে, সময় যাবে ভিড় বাড়বে। কিছুটা উল্টো চিত্র দেখা যায় নামি দামি সব শপিং মলগুলোতে। শেষ দিনে ক্রেতার দেখা না পেয়ে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দান। এই ঈদগাহে এবারও দেশের সবচেয়ে বড় জামাত হওয়ার আশা কিশোরগঞ্জবাসীর। এবার প্রথমবারের মতো নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে সেনাবাহিনী। এদিকে দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গৌড়ে শহীদ বড় ময়দানেও জামাতের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তী ও দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বড় জামাতে অংশ নিলে বেশি সোয়াব পাওয়া যায় এমন বিশ্বাস থেকে ঈদের দিন মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহ মাঠে। কয়েক লাখ মুসল্লি নামাজ আদায় করেন সেখানে। এবার সকাল 10টায় হবে ঈদের জামাত। মাঠে দাগ কাটা, বালু ফেলা ও দেয়াল রং করার কাজ শেষ হয়েছে। সংস্কার হয়েছে অজুখানা ও টয়লেট, স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এদিকে শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান করেছে পরিচালনা কমিটি। 15 বছর আগে রাজনৈতিক কারণে বাদ দেয়া ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবারের ঈদ জামাতে ইমামতি করবেন। এই দেশের যে একটা বৃহত্তম ঈদগাহ এবং বৃহত্তম জামাত, একটা সুন্দর ময়দান, আসলে আমরা বাস্তবে এটা দেখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এখানে মানুষ নামাজ পড়লে হজের সমান সব পাওয়া যায়। এই বছর একটা নতুন পরিবেশ, মুক্ত পরিবেশে 198তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আমার প্রত্যাশা হচ্ছে অন্যান্য বারের চেয়ে এবার মুসল্লির সমাগম ঘটবে দ্বিগুণ। 2016 সালে শোলাকিয়ায় জঙ্গি হামলার কথা মাথায় রেখে এবারও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষায় 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো যুক্ত হচ্ছে সেনাবাহিনী। গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। বিভিন্ন জায়গায় ছাদে আমরা যেখানে মনে করছি সেখানে আমাদের স্পেশাল রুফটপ থাকবে। চেকপোস্ট, পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করব। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিস থাকবে আমাদের। সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের। ঈদের দিন শোলাকিয়ায় স্পেশাল নামে 2টি ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। বিপুল সংখ্যক মুসল্লি যেহেতু এখানে উপস্থিত হবেন, তাদের সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে এবার 8মবারের মতো ঈদের জামাত প্রস্তুতিও শেষ। এখানে জামাত হবে সকাল 9টায়। প্রায় 23 একর এলাকা জুড়ে স্থাপিত ঈদগাহে 2016 সাল থেকে ঈদ জামাত হয়ে আসছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যন্ত্রপাতির অভাবে মিয়ানমারে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ। সাওয়ারে চাঁদ দেখা গেছে, কাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ, বৃষ্টি না হওয়ার পূর্বাভাস। ট্রেনে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা, সদরঘাটে যাত্রী চাপ বাড়লেও দুর্ভোগ নেই। প্রধান উপদেষ্টা চীন সফর সফল, তিস্তা নিয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে বেইজিং। হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে সংকট আরও গভীর হবে, মন্তব্য ফখরুলের। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।